সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মঞ্জুরুল ইসলাম মঞ্জু আমাদের আজকের অতিথি। স্বাগত মঞ্জু আপনাকে। ধন্যবাদ আপনাকে। সমকালীন শিরোনাম হচ্ছে বেঁচে গেলেন ট্রাম্প, আরও বিষাক্ত মার্কিন রাজনীতি, আর দুর্নীতিতে জড়িত যাকে যেখানে পাবো সেখানেই ধরব। মানবজীবন কোটা ইস্যুর সমাধান আদালতে বলেছেন প্রধানমন্ত্রী, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প। কালবেলা আবেদ মনসুর আগুনে জ্বলছে সড়ক বিভাগ। ট্রাম্পকে গুলি, মার্কিন নির্বাচনের নতুন মোড়। দেশ রূপান্তর সুবিধাখী রাজাকারের নাতিরা পাবে, মার্কিন রাজনীতিতে রক্তের দাগ। সময়ের আলো, যাকে পাবো তাকেই ধর্ম, গুলিতে রক্তাক্ত ট্রাম্প। প্রতিদিনের বাংলাদেশ, সরকার কঠোর হওয়াতেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প। খবরের কাগজ, আপন পর জানি না, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবই, রাষ্ট্রপতিকে স্মারকলিপি, 24 ঘন্টার আলটিমেটাম। আলোকিত বাংলাদেশ, নির্বাচনী সমাবেশে গুলি, রক্তাক্ত ট্রাম্প। জঙ্গিবাদ থামিয়েছি, এখন দুর্নীতিবাজদের ধরছি। সংগ্রাম, নির্বাচনী প্রচার সভায় গুলি, আহত ট্রাম্প, নিহত 2। দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি, কাউকে ছাড়ব না। করতুয়া আন্দোলন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, 24 ঘন্টার আলটিমেটাম। দৈনিক বাংলা, আদালতে সমাধান না হওয়া পর্যন্ত কিছু করার নেই, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ শিক্ষার্থীদের। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পিয়ন হু ইউজ টু ওয়ার্ক ইন মাই হাউস হ্যাড এমেজড টাকা 400 crore ইন ওয়েলথ, প্রাইম মিনিস্টার। আজ বিশ্ব গণমাধ্যমে যে খবর, সেই খবরে হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি হয়েছে, একজন নিহত, 2 জন গুরুতর আহত হয়েছেন। ট্রাম্প অক্ষত অবস্থায় আছেন, কিছুটা কানের দিক থেকে কিছুটা আহত হয়েছেন। এই পরিস্থিতিতে ওইখানকার নিরাপত্তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা যাকে দিয়ে যে গুলি করেছিল তাকে হত্যা করা হয়েছে। তো এই পরিস্থিতিতে হঠাৎ করে মার্কিন রাজনীতি, ওই যে কোনো কোনো কাগজ লিখেছে, তো হঠাৎ টালমাটাল হয়েছে, জটিল হয়ে গেল। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমেরিকার রাজনীতি এটা একটা ভয়াবহ বিষয়, কারণ একজন মার্কিন সাবেক প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে প্রার্থী, তাকে এরকম গুলি করা, এটা একটা সাংঘাতিক রকম। শুধু আমেরিকার রাজনীতি না, সারা পৃথিবীর রাজনীতিতেই কিন্তু এটা বড় বড় ঘটনা। তো আমরা অনেক সময় কথায় কথায় বলি যে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলে আমরা বলি যে একদম কানের কাছ দিয়ে গুলি গেছে, কিন্তু ট্রাম্পের কিন্তু কানের মধ্যে গুলি গেছে, অল্পের জন্য জীবনটা বেঁচে গেছে। এই যে আমেরিকার রাজনৈতিক নেতাদের উপর গুলি, এবং সাবেক বা সিটিং প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট অথবা প্রেসিডেন্ট প্রার্থী, এরকমের যে গুলির যে ইতিহাস, এটা কিন্তু নতুন না। এটা সম্ভবত 10ম এরকম বড় ঘটনা। এটা শুরু হয় 1865 সালে। 1865 সালের 15ই এপ্রিলে আব্রাহাম লিঙ্কন একটা নাটক দেখতেছিলেন। ওই নাটক দেখা অবস্থায় আব্রাহাম লিঙ্কনকে গুলি করে হত্যা করা হয়েছে। ওইখান থেকে 159 বছরের ইতিহাস, এই ইতিহাসে 10 থেকে 11 জনের উপর এরকম হামলা হয়েছে। সর্বশেষ ট্রাম্পের উপর এই হামলাটা হলো। নির্বাচনের আগে এটা ট্রাম্প এবং বাইডেনের যেই নির্বাচনী প্রচারণা, এই প্রচারণায় আমি মনে করি যে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। আর এদিকে এই ঘটনার সাথে সাথে সবাই নিন্দা জানিয়েছে, ট্রাম্প, বাইডেন নিন্দা জানিয়েছে। রাশিয়া আবার বলছে যে বাইডেন এরকম একটা গুলি হওয়ার মতো বা এরকম সংঘাত হওয়ার মতো পরিস্থিতি বাইডেন তৈরি করেছে। সারা পৃথিবীর মধ্যে একটু উল্টা স্রোতের বক্তব্য রাশিয়ার পক্ষ থেকে পাওয়া গেছে। তো রাশিয়ার পক্ষ থেকে যখন এই বক্তব্য পাওয়া যায়, তো আমরা ট্রাম্প যখন এর আগে নির্বাচিত হয়েছিলেন, ওই নির্বাচনের সময় কিন্তু ট্রাম্পের সাথে রাশিয়া আছে এরকম একটা আলোচনায় আমেরিকার নির্বাচনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি। সারা পৃথিবীর গণমাধ্যমে সেই ধরনের খবর কিন্তু প্রচারিত হয়েছে। এখন কিন্তু সেই সূত্রটা আবার আমরা খুঁজে পাই যে ট্রাম্পের সাথে রাশিয়ার একটা, পুতিনের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক আছে। এই সংঘাতপূর্ণ যেই সময়টা যেই এখন শুরু হলো আমেরিকার রাজনীতিতে, আমি মনে করি যে নির্বাচন পর্যন্ত এটা সহিংস পরিস্থিতি আরও বাড়তে পারে। কারণ এরকম একটা সিভিল সোসাইটি যদি আমরা বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড,
এরকম একটা অবস্থায় যদি নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর গুলি আসতে পারে, সেটা হতে পারে রিপাবলিকানের একজন সদস্যই গুলি করলো, ট্রাম্পের দলেরই একজন সমর্থক গুলি করলো, কিন্তু গুলিটা হলো একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য, অথবা তার নিজের ক্ষোভ প্রকাশ হতে পারে। যদি সে বেঁচে থাকতো, তাকে যদি হত্যা করা না হতো, তবে হয়তো কারণটা জানা যেতে পারতো যে কি কারণে তিনি গুলিটা করেছেন। সেই পরিস্থিতি কিন্তু এখন আর জানা যাবে না যে ক্ষোভ কারণটা কি। তো এইরকম একটা পরিস্থিতি বিশ্ব রাজনীতি, আমেরিকার রাজনীতি টালমাটাল, এটা আগামী দিন পর্যন্ত, নির্বাচন পর্যন্ত এই টালমাটাল পরিস্থিতি থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এবার আমাদের দেশের দিকে ফিরাই। দেশের খবর জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। দুর্নীতি নিয়ে কথা বলেছেন, কোটা নিয়ে কথা বলেছেন, আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে ইতিমধ্যে যেটা ভাইরাল হয়েছে, এটা বিভিন্ন কাগজে আসছে, সেটা হচ্ছে যে তার বাড়িতে যে একজন পিয়ন কাজ করতো, যেটা বলেছেন যে প্রায় সে 400 কোটি টাকার মালিক হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে, এই পর্যন্ত বলা হয়েছে। তার বিরুদ্ধে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কিন্তু বলা হয়নি। তো আপনি কিভাবে দেখছেন প্রেস কনফারেন্সটাকে? মাননীয় প্রধানমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে যা বলেছেন, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তিনি তার অবস্থানটা ক্লিয়ার করেছেন। জি, চীন থেকে আমরা কি পেলাম সেটা উনি বলেছেন। আমাদের কোটা আন্দোলন কিভাবে কোন পর্যায়ে যাচ্ছে, কে সিদ্ধান্ত দিবে, কোন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এটা বলেছেন। শিক্ষকদের আন্দোলন নিয়ে বলেছেন, তিস্তা বিষয়টা নিয়ে বলেছেন, এবং সমসাময়িক সকল বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি একটা কথা যেটা বলেছেন যে কোটা আন্দোলন নিয়ে, যেটা ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে সারা দেশে, সেই আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাবে নাকি রাজাকারের নাতিপতিরা সুযোগ সুবিধা পাবে। সেই বক্তব্য কেন্দ্র করে কিন্তু এখন আমরা যখন কথা বলছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বিক্ষোভ চলছে, মশাল মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এরকম স্লোগান হচ্ছে। এটা কোন পর্যায়ে যায় হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে দেখবো। তবে আমি অনেক বিষয় নিয়ে কথা বলার মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী যে সত্য কথাটা বললেন, নিজের ঘরের অবস্থানটা তিনি যে ক্লিয়ার করেছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। তিনি দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে, একজন সরকার প্রধান যখন তিনি তার নিজের একজন পিয়ন সম্পর্কে বলেন যে দুর্নীতিতে সে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ছাড়া চলে না, যে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেশের দুর্নীতিটা কোন পর্যায়ে চলে গেছে। না হলে নিজের পিয়নের দুর্নীতির কথা কিন্তু উনি বলতেন না। দুর্নীতিতে দেশটা তলিয়ে যাচ্ছে, অথবা যে যেভাবে পারছে সেভাবে দুর্নীতি করে যাচ্ছে, এরকম একটা বিষয় বোঝানোর জন্য কিন্তু আমরা যেটা বলি যে একটা হাড়ির ভাত একটা টিপ দিলেই বোঝা যায় ভাতটা হয়েছে কিনা, চালটা ফুটেছে কিনা। তো দুর্নীতির একটা ঘটনাই তো আমার এক্সাম্পল হয় যে একটা প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, তিনি যেটা বলেছেন, যেটা অত্যন্ত মর্মাহত একটা বিষয়, কিন্তু যে 400 কোটি টাকার মালিক যদি পিয়ন হয়, তা আমি তো মনে করি সেই তুলনায় বেনজির সাহেব কোনো দুর্নীতি করে নাই। বেনজির সাহেবের যে সম্পত্তি পাওয়া যাচ্ছে, একটা বাহিনীর প্রধান, সেই বাহিনীর প্রধান হইয়া পিয়নের তুলনায় তো তার সম্পত্তি তেমন কিছু, আর কত টাকার সম্পত্তি। তো এই যে তিনি এর পাশাপাশি আরেকটা বলেছেন যে আপন পর চিনব না, সবাইকে দুর্নীতির জন্য আমি ধরব। তিনি বলেছেন তার পিয়নকে তিনি চাকরিচ্যুত করেছেন এবং তার ব্যবস্থা তিনি নিচ্ছেন। এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি খুশি হতাম ইতিমধ্যে যদি বেনজির এবং অন্যান্যের মতো সেই পিয়নটার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা যদি নিতেন, যদি তার সম্পত্তি ক্রোক করা হতো, যদি তার নামটা প্রকাশ করা হতো, যদি দুদক তার বিরুদ্ধে মামলা করত, এই প্রসিডিংসগুলো যদি হতো, দেশবাসী যদি জানতো, তবে কিন্তু এটা আরো বেশি প্রশংসিত হতো। এটা তখন দেশের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, যেই পর্যায়েই হোক, তখন তাদের জন্য একটা মেসেজ থাকতো যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যেই পিয়নটা কাজ করে সে দুর্নীতি করেছে, তাকে প্রধানমন্ত্রী ছাড়ে নাই, সুতরাং আমাদেরকেও ছাড়বে না, এরকম একটা মেসেজ কিন্তু সবার মধ্যে যেত।
আমি জানি না, ভবিষ্যতে হয়তো আমরা অপেক্ষায় থাকবো যে সেই পিয়নটা কে, যদিও তিনি নাম বলেন নাই, সেই পিয়নটা কে, তার সম্পত্তি ক্রোক করা হলো কিনা, তার বিরুদ্ধে মামলা হলো কিনা, এবং সেই মামলার অবস্থাটা কি আমরা দেশবাসী হয়তো জানতে পারবো। এবং তিনি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কথা তিনি বলেছেন। একটা জায়গায় তিনি বলেছেন যে এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এটা আরো বের হবে, কিন্তু বের করবে কে? গণমাধ্যমকে তিনি বলেছেন যে আপনারা বের করানোর ব্যবস্থা নিব। তার মানে আমরা যদি বুঝে থাকি এই যে দুর্নীতি হলো, এই যে প্রশ্নপত্র ফাঁস হলো, তাদেরকে খুঁজে বের যারা করবে তাদের প্রতি হয়তো ওনার আস্থা নেই, যে প্রকৃত সত্যটা হয়তো তারা বের করবে না। সে কারণে তিনি গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন যে আপনারা সাংবাদিকরা এই তথ্য দেন, আমি ব্যবস্থা নিব। আমি মনে করি যে গতকালের যে প্রেস কনফারেন্সে, এই প্রেস কনফারেন্সে অনেক বিষয়ের মধ্যে অনেক কথাই তিনি খুব স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরেছেন। কারণ দুর্নীতি সম্পর্কে এর চেয়ে বড় এক্সাম্পল, বাংলাদেশের দুর্নীতির অবস্থাটা কি, যদি এক কথায় বলা হয়, এই মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে দুর্নীতির অবস্থাটা কি আর কোনো ব্যাখ্যা করার দরকার আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। ওই সংবাদ সম্মেলনে আপনি জানেন যে এই মুহূর্তে যে চলমান যে আন্দোলন হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের প্রসঙ্গে তিনি বক্তব্য রেখেছেন, যেটা বলতে চাচ্ছেন যে সরকারের হাতে কিছু নেই, আদালতই সব সিদ্ধান্ত নেবে। আদালত বলছে যে সরকার ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারবে, তাইলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? ব্যাপারটা এরকম, ধরেন নির্বাহী বিভাগ তো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আদালত যদি, আদালতের নিজের হাতে তো আর আইন শৃঙ্খলা বাহিনী নাই, আদালত সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নির্বাহী বিভাগ বাস্তবায়ন করে। নির্বাহী বিভাগ যখন কোটা বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে কোটার আগের যে প্রজ্ঞাপন যেটা নির্বাহী বিভাগ দিয়েছিল সেটা বাতিল হয়ে গেল, সেই জায়গাটায় আদালতের সাথে যদি নির্বাহী বিভাগ ওই রায়টা হওয়ার আগে যদি এরকম একটা আলোচনা করা যেত, অ্যাটর্নি জেনারেল অফিস যদি আদালতের সাথে, চিফ জাস্টিসের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারতেন যে নির্বাহী বিভাগের সিদ্ধান্তটা রাষ্ট্রের পরবর্তী সময়ের মধ্যে সাংঘর্ষিক অবস্থায় যাবে কিনা, এটা যদি হতে পারতো, তবে হয়তো এখন ছাত্রদের যে আন্দোলনটা হচ্ছে এইটা হয়তো হতো না। এখন যেটা হচ্ছে যে আদালত যে 4 সপ্তাহের সময় দিয়েছে, তার মানে 1 মাসের সময় দিয়েছে, 1 মাসের পরের এই সিদ্ধান্ত আদালত না দেওয়া পর্যন্ত নির্বাহী বিভাগের আসলে সেই অর্থে কোনো কিছু করার নাই, তখন সেটা আদালত অবমাননার সামিল হয়ে যাবে। আমার মনে হয় যে এই 1 মাস সময় পার হওয়ার পরে আদালত যে সিদ্ধান্তটা দিবে, সেটা যদি আদালত এখনকার যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের মধ্যে যদি আদালত থাকে, তখন হয়তো একটা রিভিউর জন্য আবার কেউ আপিল করতে পারে, অথবা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আদালতের সাথে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আদালতের সাথে বসতে পারে যে এটা এরকম করলে। আদালত কিন্তু একটা কথা আবার বলেছে, এই যে গতকাল যে অর্ডারটা বেরিয়েছে, যে পূর্ণাঙ্গ রায় আর কি, হ্যাঁ পূর্ণাঙ্গ রায় যেটা বেরিয়েছে সেটা হলো যে সরকার ইচ্ছা করলে কোটা বাড়াতে এবং কমাতে পারে, সংশোধন করতে পারে কোটা, কিন্তু ওই জায়গাটা আবার স্পষ্ট করেছে যে মুক্তিযোদ্ধাদের যে 30 ভাগ রাখা হয়েছে সেটা কিন্তু রাখতে হবে। আদালতের ব্যাখ্যাটা হলো যে 1975 সনে বঙ্গবন্ধুকে হত্যার পরে তারপরে যে 21 বছরের সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা কোনো সুযোগ সুবিধা পায় নাই, সেই জায়গাটায় কম্পেনসেট করার জন্য মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতিপুতিদের জন্য এই 30% যে কোটা, এইটা বহাল রাখা প্রয়োজন বলে আদালত তার পূর্ণাঙ্গ রায় যেটা গতকাল প্রকাশ হয়েছে সেখানে বলেছে। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের পরে এখন যে বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা, রাতে এখন রাত বাজে 12টার উপরে, এই সময়ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন উত্তাল, মশাল মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, স্টুডেন্টরা সব বেরিয়ে আসছে, ছেলেমেয়েরা সবাই এখন ক্যাম্পাসে হল থেকে বেরিয়ে আসছে। তো এইটা যদি রাতের সময়ের মধ্যে এই অবস্থা হয়, কালকে দিনে কি অবস্থাটা হবে, এবং এটা যদি চলতে থাকে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে কোনো কিছু হলে আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং আইন যদি নিজস্ব গতিতে চলে, পুলিশ যদি এর মধ্যে তাদের মোকাবেলা করতে যায়, যদি প্রতিপক্ষ ছাত্র শিক্ষার্থী বনাম পুলিশ এই প্রতিপক্ষ যদি হয়ে যায়,
তো সাংঘর্ষিক অবস্থা কিন্তু হতে পারে। সেটা যদি হয়, তা আপনার নিশ্চয়ই মনে আছে, এর আগে আমি বলেছিলাম যে পুলিশ তাদের একটা গোপনীয় প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনে বলেছিল যে এটা যদি প্রতিপক্ষ এবং সাংঘর্ষিক অবস্থা হয় তখন লাশ পড়ার সম্ভাবনা আছে, তাতে করে সরকারের উপর সেটা দায় বর্তাতে পারে। এরকম একটা গোপন প্রতিবেদন কিন্তু পুলিশ গত ঈদের আগেই সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবেদন দিয়েছিল। তো সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হোক সেটা আমরা চাই না, কিন্তু এখন যে অবস্থাটা চলছে এই অবস্থাটার শেষ কিভাবে সলিউশন হবে, এবং আগামী এই রায়ের পরে 1 সপ্তাহ মাত্র গেল, আরো 3 সপ্তাহ বাকি আছে। এই 3টা সপ্তাহ যদি এরকম উত্তাল পরিবেশ তৈরি হয়, এদিকে আবার কালকে রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। 24 ঘন্টা কালকে পার হয়ে যাবে। তাদের দাবি হলো রাষ্ট্রপতি অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে সংসদের অধিবেশন ডেকে এইটা বিল পাস করে তারপরে রাষ্ট্রপতি যেন তাদেরকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তার অভিভাবকের ভূমিকাটা যেন রাখে। এবং সেই জায়গাটায় রাষ্ট্রপতি 24 ঘন্টার মধ্যে সংসদ ডাকার মতো অবস্থায় কিন্তু নাই, কারণ সম্ভব না 24 ঘন্টার মধ্যে সংসদ ডাকা, মানে বর্তমান প্রেক্ষাপটে কোনো প্রেক্ষাপটেই না। 24 ঘন্টার মধ্যে দেশে এমন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় নাই যে 24 ঘন্টার মধ্যে আমাকে সংসদ ডাকতে হবে। সেই বিবেচনায় 24 ঘন্টার মধ্যে সংসদ আহ্বান করা সম্ভব না। তো এই অবস্থাটা 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির কাছ থেকে যদি তাদের এইটাই তো দাবি যে সংসদ আহ্বান করতে হবে, সংসদ আহ্বান যদি না হয় এবং এই আন্দোলন যদি অব্যাহত থাকে এবং কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, আমরা কামনা করবো যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে যাতে এই কোটা বিরোধী আন্দোলনের একটা সমাপ্তি হয়, এবং আগামী 3 সপ্তাহ পর্যন্ত এই সময়টা যাতে সবার মধ্যে ধৈর্য থাকে, এবং কোনো রকম সহিংস ঘটনা যদি ঘটে তবে ছাত্র এবং সরকার দুই পক্ষের জন্যই কিন্তু এটা একটা সমস্যা তৈরি করবে। আপনি সার্বিক পরিস্থিতিটাকে কিভাবে মূল্যায়ন করবেন? সার্বিক পরিস্থিতিটা আমার মনে হয়েছে যে এই যে কোটা বিরোধী আন্দোলন যেটা শুরু হয়েছে, শুরু থেকেই কিন্তু কেউ না কেউ ছাত্রদের সাথে যদি আলোচনায় বসতেন তখন তো এতটা বারবারন্ত হতো না। ছাত্রদের সাথে আলোচনা করা যেত, কিন্তু আলোচনা করলে কিন্তু ছাত্ররা তো এমন না যে এই দেশেরই সন্তান, তারা এই দেশেরই ছেলে মেয়ে, তারা কারো না কারো ভাই, কারো না কারো সন্তান আমাদের। তো তাদের সাথে যদি সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা, শিক্ষামন্ত্রী অথবা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে আমরা যদি বসতে পারতাম প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, তখন কিন্তু এইটার একটা অন্তত এই পর্যায়ে রূপ নিত না। এখন প্রবলেমটা হলো যে আমাদের তো আসলে যখন ঘটনা ঘটে যায়, যখন ঘটনা বাড়ে, তখন আমরা এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন ঘটনাটা ছোট থাকে তখন তো এই ঘটনাটাকে আমরা গুরুত্বই দেই না, মনে করি যে তারা কি করতে পারবে। কিন্তু কোটা আন্দোলনের ইতিহাস তো আমাদের পিছনে আর ইতিহাস তো আছে, যে কোটা আন্দোলনের কারণেই কিন্তু আমরা ছাত্রলীগের ক্যান্ডিডেটদের অপোজিশনে একটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে একজনকে দাঁড় করে দিল, তার নাম হলো নুরুল হক নুরু। সাধারণ ছাত্ররা তার পক্ষে ভোট দিয়া নুরুল হক নুরুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়ে দিল। সেটা কিন্তু কোটা আন্দোলনের ফসল, ভিপি বানিয়ে দিল, সেটা কোটা আন্দোলনের ফসল। কিন্তু তো এরকম ফসল তো হইতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আন্দোলনটা কিন্তু না, আন্দোলনটা সারা দেশের, কিন্তু এমন না যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলনটা চলছে আর শুধু বিরোধী ছাত্র সংগঠন আন্দোলন করছে তা তো না। যারা ছাত্রলীগের কর্মী, একদম চিহ্নিত কর্মী, তারা ছাড়া ছাত্রলীগ, আওয়ামী লীগের সমর্থক মানুষের সন্তানরাও কিন্তু আন্দোলনে জড়িত আছে। তো সেই সার্বিকভাবে কিন্তু আন্দোলনটা এখনো সময় আছে নিজেদের মধ্যে এই ছাত্রদের সাথে বসে আলোচনা করে, অন্তত আদালত পর্যন্ত অপেক্ষা করে এই কথাটা বলার। তারা চায় কিন্তু আমাদের সাথে কেউ কথা বলুক। মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে কথা বলেছেন, শিক্ষকদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন, ছাত্রদের সাথে এখন পর্যন্ত কেউ কোনো কথা বলে নেই। তো তারা তো চাচ্ছে আমাদের সাথে কেউ কথা বলুক, সেই কথা বলার জায়গাটা কিন্তু এখনো আছে। কথা বললে আমার মনে হয় এই বারবার আন্দোলন হবে না। ওদিকে শিক্ষকদের আন্দোলনেও কিন্তু তারা আবার নতুন কর্মসূচি তারা দিয়েছেন, তারা বলছেন যে আন্দোলন চলবে। শিক্ষকদের সাথে আলোচনা তো আসলে আলটিমেটলি কিছু হয় নাই, আলোচনাটা হয় নাই এই কারণে এখন তো শিক্ষকরা যারা নেতৃত্বে আছে সবাই তো আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কর্মীর সাথে আওয়ামী লীগের সেক্রেটারি
বৈঠক করছে, সেই বৈঠকে ফলাফল কি আসতে পারে। তো সেই কারণে শিক্ষকদের কিন্তু কিছু হয় নাই, এবং শিক্ষকদের এটা না হওয়া পর্যন্ত শিক্ষকরা তো ক্লাসে যাবে না, কর্মবিরতি চলছে, এবং শিক্ষকরাও ক্লাসে যাবে না, ছাত্ররাও ক্লাসে যাবে না। কোনো কারণে যদি ছাত্ররা ক্লাসে যায়ও, শিক্ষকরা যদি না যায়, লাভটা কি হলো? দুই পক্ষকেই ক্লাসে যেতে হবে, এবং দুই পক্ষের দাবি মানার মতো পরিবেশ তৈরি করতে হবে। যদি সেটা না করতে পারি, আমাদের কতদিন এটা চলবে? শিক্ষকরা কতদিন আন্দোলনে থাকবে? ছাত্ররা কতদিন আন্দোলনে থাকবে? এবং ছাত্র শিক্ষক আন্দোলন যদি এরকম চলতে থাকে, অন্য কোনো একটা উইং যদি এখানে আবার তৈরি হয়ে যায়, আবার একটা গ্রুপ যদি রাস্তায় নামে, তখন তো প্রবলেমটা সব জায়গায় হবে। শুধু বিরোধী দল ইন্ধন দিচ্ছে এরকম কথা বলে তো লাভ নাই। বিরোধী দলের নিজের আন্দোলন করাই শক্তি নাই, ইন্ধন দেওয়া তো দূরের কথা। বিরোধী দল বলতে তারা সরকারের পক্ষ থেকে বিএনপির কথা বলা হচ্ছে। বিএনপি এখন পর্যন্ত মিটিং করতেছে, তারা এক দফার আন্দোলন শুরু করবে কি করবে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া হাসপাতালে আছেন, এবং মির্জা ফখরুল তিনি অসুস্থ অবস্থায় রেস্টে আছেন, ডাক্তার তাকে রেস্টে থাকতে বলছেন। তো এই যে অবস্থা, সেই জায়গায় বিএনপি বিরোধী দলের ভূমিকা নিবে, এক দফার আন্দোলন শুরু করবে, ছাত্রদের ইন্ধন দিবে, শিক্ষকদের ইন্ধন দিবে, সেই শক্তিই তো বিএনপির নাই। ইন্ধন দেওয়ার শক্তিও বিএনপির নাই। ছাত্ররা নিজেদের ইন্ধনে আন্দোলন করছে, শিক্ষকরা নিজেদের স্বার্থে আন্দোলন করছে। এখন যে প্রত্যয় যে স্কিমটা, যেটা নিয়ে তাদের আপত্তি, সেটা তো আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো। আমার টাকা আমি কিস্তিতে কিস্তিতে রাখতেছি, আমার পেনশনের সময় সেটা পাচ্ছি। তো এটা তো লাইফ ইন্স্যুরেন্স না। সরকারের কর্মকর্তারা, যারা সরকারের কর্মকর্তা আছে, তাদের বেলায় যদি একরকম সিস্টেম হয়, শিক্ষকদের বেলায় আরেক রকম সিস্টেম হবে কেন? দেশের সকল নাগরিকের জন্য একরকম সিস্টেম হইতে হবে। যদি একরকম সিস্টেম না হয়, এক একজনের জন্য এক এক রকম সিস্টেম হয়, এক একজনের জন্য যদি এক এক রকম স্কিম হয়, তাহলে শৃঙ্খলাই তো থাকবে না। আমি বলতেছি এটা সার্বজনীন পেনশন, কিন্তু সার্বজনীন তো না। শিক্ষকদের জন্য একরকম প্যাকেজ, আমার জন্য একরকম প্যাকেজ, গৃহিণীদের জন্য একরকম প্যাকেজ। তো নানা রকম প্যাকেজে তো সার্বজনীন হয় না। সার্বজনীনটা মানে হলো সবার জন্য একরকম হবে। এখন আমি তো বলবো যে এই যে পেনশন স্কিম, এই পেনশন স্কিমের নামেই তো ভুল আছে। সার্বজনীন বলতে তো আমাদের প্যাকেজের মধ্যে সার্বজনীন অর্থ মিন করে না। তো সেই জায়গাটায় শিক্ষকদের দাবিটা তো যৌক্তিক, এবং শিক্ষকদের দাবি যৌক্তিক হলো একটা সিটিং দেওয়ার পরে তাদেরকে তারা বেরোয় বলছে যে আমরা সন্তোষজনক আলোচনা করেছি। সন্তোষজনক আলোচনাটা হয়েছে, অন্তত বর্ষা তো গেল, কিন্তু সে আন্দোলনের সন্তোষজনক আলোচনার পরবর্তী স্টেপটা কি, সেটা তো আর হলো না। সেটার অপেক্ষায় ছিল তারা একদিনের জন্য, সেটা হয় নাই বলেই কিন্তু আজকে আবার তারা, গতকাল আবার তারা স্টেটমেন্ট করেছে যে আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষকদের আন্দোলন চলছে, ছাত্রদের আন্দোলন চলছে, এই অবস্থার মধ্যে আমরা আছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দর্শক মণ্ডলী, আজ পর্যন্ত। এবার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।